কি সুন্দর টেরাকোটার কাজ, এখনো সেই পুরনো যেন স্মৃতিগুলো সব ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এপি ট্রাভেলস থেকে আমি অমিতাভ। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি মদনপুর স্টেশনে। আর এখান থেকে আজকে আমরা একটা নতুন গন্তব্যে যাব, এবং বলেই দিই আজকে আমরা যাব হচ্ছে বিরোহী গ্রামে মদন গোপাল মন্দিরে। আর আপনারা যদি কেউ শিয়ালদা হয়ে আসেন তাহলে আপনারা রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে যে কোনো লোকাল ধরবেন, হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট সময় নেবে। আপনাদের নামিয়ে দেবে হচ্ছে মদনপুর স্টেশনে। ভাড়া যত সম্ভব হয়তো 15 টাকা পড়বে। ওইখান থেকে নেমে মদনপুরে আসবেন। এখান থেকে সামনে লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিং পার হয়ে অটো স্ট্যান্ড পাবেন। অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন আমরা বিরোহী গ্রামে যাব। আর ওইখানে গিয়ে আপনাদের যতটা পারি বিস্তারিত সব জানাবো। আর আপনারা নিশ্চয়ই জানেন আমার বন্ধু ক্যামেরাম্যান পিকা আর আমি অমিতাভ, আমরা দুজনে মিলে সর্বক্ষণ চেষ্টা করি আপনাদের ভালো এবং বিশেষ বিশেষ কিছু গন্তব্যে নিয়ে গিয়ে এবং ভালো ভালো কিছু দেখানোর। তো সেটা আমরা আমাদের উদ্যোগ আছে। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন। আপনারা আমাদের সাথে চলুন, আশাবাদী আমরা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সাথে নিয়ে চলতে আমাদের ভালো লাগবে। তো সুতরাং চলুন। বন্ধুরা, এই চলে আসলাম আমরা সেই প্রাচীন, সেই ঐতিহ্যময় হিন্দুদের একটি নিদর্শন, সেটা হচ্ছে আমাদের মদন গোপাল মন্দির। আর ঢুকতেই একটা আধ্যাত্মিক পরিবেশ, যেন মনটা জুড়িয়ে গেল। আর কাকিমা, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা, এখানে ডালার ব্যবস্থা নেই না? মানে কিনে নিয়ে এসে এখানে পুজো দেওয়া হয়, মানে ফুল টুল এখানে পাওয়া যায় না, কিনে নিয়ে এসেই তারপরে মানে মদন গোপালকে পুজো দিতে হয়। তো শুনলেন কাকিমা বললো যে এখানে আপনারা যদি এখানে পুজো দিতে হয় তাহলে এখানে আপনারা বাড়ির থেকে ফুল মিষ্টি নিয়ে এসে এখানে 12টার সময় পুজো হয়, আপনারা মদন গোপালকে পুজো দিতে পারবেন। আসুন, আমরা এই স্থানে প্রবেশ করতেই দেখুন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই বট গাছটা। প্রত্যেকটি বট গাছ দেখছেন, সব বট গাছগুলো সেই ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটা মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে পাখির ডাক। আর এইখানে দেখেছেন এই যে বটগাছটিতে সবাই মানুষ মানত করে, দেখেছেন? সব ওই লাল রঙের ওই ধাগা বলে যেটাকে, বা সুতো বলে, বেঁধে দিয়ে মনস্কামনা পূর্ণ করেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে তারাই কামনা করেন, সাধারণত শুনেছি, যারা নিঃসন্তান, তারা সন্তানের আশায় এইখানে তারা পুজো দেন, আমাদের মদন গোপালকে পুজো দেন এবং মনত কামনা করে। এখানে তো এই সুতো বেঁধে যায় মনত কামনা করে, তাই তো কাকিমা? এইখানে এই কাকিমা বললেন, কাকিমা আমাদের পাড়ার এখানকার প্রতিবেশী, উনি বললেন যে যারা নিঃসন্তান তারা মদন গোপালকে পুজো দিয়ে তারা সন্তান কামনা লাভে বা সন্তানের আশায়, এবং সন্তান লাভের জন্য পুজো দেয় যারা নিঃসন্তান। এবং এখানে এই সুতো বেঁধে দিয়ে যায় বট গাছে, তারা সেই আশা রেখে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মদন গোপাল এখানে খুব জাগ্রত, সারা গ্রামের লোক খুব ভক্তি করে, স্বাভাবিক। বল কাকিমার কিছু বলুন কাকিমা আপনি এই সম্বন্ধে। সামনে বলুন কাকু, মানে 1 মিনিট কিছু যা জানেন একটু কিছু বলুন আপনি। মানে উনি মানে খুবই জাগ্রত, এখানে সবাই ওনাকে গ্রামের খুব 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 ভক্তি করে। হ্যাঁ, খুব মানে মদন গোপাল ছাড়া আমরা মানে কোনো কিছু ভাবতেই পারি না। এখানে পুজো হয়, মানে সবাই ভোগ দেয়, সারা গ্রামের লোক। আর অলৌকিক দৃষ্টান্ত কি আছে ওনার? এখানে তো ওই আগে অনেক পুরনো কথা, অত সবটা আমি জানি না, যারা বয়স্ক আর মোটামুটি এটুকু জানেন যে যারা নিঃসন্তান তারা এসে মানে মদন গোপালকে পুজো দেয়, তাদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই তো? ডাকলে উনি সাড়া দেন। ধন্যবাদ কাকিমা, আপনাকে অশেষ ধন্যবাদ। আসুন, আপনাদের এই সুন্দর বেদির উপর, অনেকটা উঁচু বেদির উপরে আমাদের এই মদন গোপালের মন্দির স্থাপিত করা আছে। আর এটা দেখছেন, এটা হচ্ছে নাট মন্দির। মানে কোনো অনুষ্ঠানে, এখন বন্ধ আছে, কিন্তু কোনো অনুষ্ঠান হলে যে ভক্তরা এসে এখানে বিশ্রাম করেন। দেখেছেন সুন্দর সজ্জিত নাট মন্দিরটি, এবং আপনাদের দেখাই খুলে। এই দেখুন, আসুন, টাইলস পাতা পুরো মন্দিরটিতে, এবং অনুষ্ঠানের দিনে আরও কার্পেট বিছিয়ে দেওয়া হয়। তো আপনারা কোনো অনুষ্ঠানে আসলেন, আর এখানে বিশেষ করে অনুষ্ঠানটা হয় হচ্ছে তোমার ওই দোল পূর্ণিমা একটা বড় অনুষ্ঠান হয়, আর ভাইফোঁটার দিন বড় উৎসব হয়। মানে ভাইফোঁটার দিন কি হয়, এখানে গণ ভাইফোঁটা দেওয়া হয়। মানে যাদের বোন নেই তারা যদি এখানে আসেন
তারা সব বোনেরা আসে ভাইফোঁটা দিন এবং সবাইকে তারা ভাইয়ের মতন করে নিজের ভাই মনে করেই তারা ফোঁটা দেন। আর এখানে যখন অনুষ্ঠানে প্রচুর ভক্তরা আসেন আর এই জায়গাটা বিশ্রাম করেন, তো এটা হচ্ছে সেই নাট মন্দির। আসুন আমরা এখন প্রধান যে আমাদের মদন গোপাল তার দর্শন করাই, আসুন। মানে আপনারা যদি এই জায়গাটায় আসেন মানে এত ভালো লাগবে, এত শান্তি অনুভব করবেন। মানে বৃন্দাবন কি বলছে কাকিমা শুনুন, বলছে পুরো বৃন্দাবন, সত্যি মনে হবে পুরো বৃন্দাবন। আসুন আমরা মদন গোপালকে দর্শন করাই আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর হাতে বাঁশি আমাদের মদন গোপাল, ঠিক তার বাঁদিকে রয়েছেন আমাদের মা রাধা, ঠিক বাঁদিকে দেখুন রয়েছে মদন গোপাল, জগন্নাথ, বলরাম এবং রেবতী। ওইদিকে ঠিক আরেকটি বিছানার উপরে দেখুন কি সুন্দরভাবে আমাদের রাধা মদন গোপালের ছবি। মনে হবে যে আপনারা এই বিরোহী মন্দিরে আসেননি, মনে হবে আপনারা এসেছেন বৃন্দাবনে, স্বয়ং বৃন্দাবন। এটি এত সুখ, এত রূপ, আমাদের মদন গোপালের এত রূপ, মা রাধার রূপ এত সুন্দর সজ্জিত, তারাই যেন ওই গর্ভগৃহটাকে সজ্জিত করে তুলেছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব, অনবদ্য, মানে কি বলবো। আপনারা আসুন, আসলে এই দৃশ্য দেখলে আপনাদের মন শান্তি পাবে, চোখ জুড়িয়ে যাবে। শুধু মনই কথা বলবে, মুখ কথা বলতে পারবে না। আমরা শুধু বলছি আপনাদেরকে আসার জন্য, এরকম একটা শান্তিপূর্ণ জায়গায় আসার জন্য, এবং বুক ভরে শান্তি নিন আমাদের মদন গোপালকে দেখে, মা রাধাকে দেখে। আসুন, একটু ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে আসতে। আর এখানে দেখুন সব শিবলিঙ্গ, কত শিবলিঙ্গ, ওইখানে গণেশজি। আর ভক্তরা সাধারণত মদন গোপালকে দর্শন করার আগে এই মন্দিরটি, ছোট মন্দিরটি দর্শন করে। ওইখানে দেখুন জলের পাত্রে শিবলিঙ্গ রাখা, আর ছোট ছোট এখানে অনেক শিবলিঙ্গ বসানো আছে। আর ওই যে পাথর শিলাটা দেখছেন, ওটা আমি ক্যামেরাম্যানকে বলবো আর একটু আগে গিয়ে দেখাতে। এটা হচ্ছে গন্ধমাদন পর্বত যে হনুমান নিয়ে এসেছিল কাঁধে করে লক্ষ্মণকে বাঁচাতে, সেই নিদর্শনটা এখানে তুলে ধরেছে এই পাথর শিলায় খোদাই করে। একটু আগিয়ে নিলে হয়তো দেখা যাবে, দেখতে পারবেন হনুমান ঠিক সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব পরিবেশ, পাখির কলরব, শান্ত নিরিবিলি, মন জুড়িয়ে যায়। আর এই সব বট গাছগুলো হচ্ছে আজ থেকে শত শত বছর আগেকার বট গাছ। এখানে তো আপনারা শুনেছেন, তো খুব বড় উৎসব হয় হচ্ছে দোল পূর্ণিমা আর হচ্ছে ভাইফোঁটা। দেখুন এটা হচ্ছে যমুনা নদ, মানে এক সময় যে আকার নিয়ে প্রবাহিত হতো, আজ তার কিছু নেই, প্রায় শুকিয়ে গেছে। এদিকে হচ্ছে মূল মন্দির এবং মদন গোপাল এবং মা রাধা, ওইখানে হচ্ছে তার গর্ভগৃহে তারা আছেন। ঠিক তার ডান দিকে যেমন দেখালাম, ডান দিকে এই নাট মন্দির। আর এই নাট মন্দিরের বাড়িটা দেখুন কতটা জায়গা নিয়ে, খুব সুন্দর ঢালাই করা জায়গাটা। আর দেখতে পাচ্ছেন কোনো অনুষ্ঠানে এই জায়গাটাকে ব্যবহার করা হয়। আর ওইখানে কলেরও ব্যবস্থা আছে, চাপা কল দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন সব জায়গায় সব সুব্যবস্থা আছে, কল, টয়লেট, কোনো কিছু অসুবিধা হবে না এখানে ভক্তদের আসলে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে ওই সুন্দর করে গোল আকৃতিতে ইট দিয়ে বাঁধানো, এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের বা মদন গোপালের সবচেয়ে প্রিয় গাছ, তমাল গাছ। এটিকে বলা হয় তমাল গাছ। আসুন আপনাদের আমরা চণ্ডী মণ্ডপের দিকে নিয়ে যাই। বসন্তের সুন্দর পরিবেশে আজ আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে এসেছি। মানে পরিবেশ, মন আর তার চরণ দেখে যেন তো একটা বৈচিত্র্যময় হৃদয় প্রকাশ করছে, হৃদয় বৈচিত্র্যময় হয়ে গেছে। মানে কি ভাববো, কত রূপ হচ্ছে হৃদয়, কত ভাষা বলতে চাইছে হৃদয়। তাই আজকে সত্যি নিজেকে খুব ধন্য বলে মনে করছি যে এরকম একটা পরিবেশে বসন্ত, যেন স্বয়ং যে প্রেমের ঠাকুর যাকে বলা হয় আমাদের মদন গোপাল শ্রীকৃষ্ণ, আজকে এই বসন্তে তার দ্বারেই আসলাম আমরা, তাকে দর্শন করলাম এবং যেন প্রেমময় হয়ে গেল। সুন্দর টেরাকোটার কাজ,
এখনো সেই পুরনো যেন স্মৃতিগুলো সব ঠিকরে ঠিকরে বেরোচ্ছে, সেই এখনো সেই পুরনো নিদর্শনটাকে এখানে তাই সেই দেখা যাচ্ছে। কি ভগ্নদশা হয়ে গেছে, তবু স্থাপিত, তবু রয়ে গেছে টেরাকোটা কাজের মন্দির। দেখুন ভেতরের গৃহটা দেখুন, একটা নিরিবিলি সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এই চণ্ডী মণ্ডপ। ওই দেখুন সামনে ঘট, মঙ্গল ঘট, আর উপরে বেদিতে হচ্ছে পাথর শিলায় মা চণ্ডী। এটা এই নিয়ে মা চণ্ডী পাথর শিলায় মা এখানে বিরাজ করছেন। এই ইতিহাসটা বলি, ছিলাম না যে ঘোষ দম্পতির যখন ওই কোনো সন্তান হচ্ছিল না, তখন ওই এইখান দিয়ে ওরা চলে যাচ্ছিলেন এই গাছ পেয়ে, এবং যেতে গিয়ে হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, এবং কান্নার আওয়াজ শোনার পর ওরা এইদিকে চুপ পড়ে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তখন এই চণ্ডী মণ্ডপে একদল ডাকাতের বাস ছিল। তারা যখন কোনো জায়গায় ডাকাতি করতে যেতেন, তখন মা চণ্ডীকে পুজো দিয়ে তারপরে ডাকাতি করতে যেতেন। এবং এরকম ছিল তার সেখানকার পরিবেশ। বা আপনারা জানেন যে বাংলার ডাকাতরা কেমন ভয়ানক ছিল। তো সেই দম্পতি এবং তারা সেই সব কিছু অবজ্ঞা করে মনের দুঃখে এখান দিয়ে চলে যাচ্ছিলেন। তখনই শুনতে পায় ওই বাচ্চার আওয়াজ, একটা সদ্যজাত শিশুর আওয়াজ। ওরা তখন ভয় উপেক্ষা করে এই মণ্ডপে আসেন, এখানে এসে দেখেন যে এই মণ্ডপের মধ্যে একটা সদ্যজাত শিশু পড়ে আছে এবং কাঁদছে সে। তারা তখন ওই শিশুটাকে গ্রহণ করে, তারপর বুকে জড়িয়ে ওই শিশুটাকে তারা বাড়ি নিয়ে যায়, এবং বাড়িতে নিয়ে গিয়ে তারা মানুষ করে, এবং তার নাম রাখে হচ্ছে গোপাল। এবং সেই গোপাল যখন একটু বড় হয়, এবার সেই ঘোষেদেরই গরু চড়াতে যায় গ্রামের মধ্যে, এবং সে একটু দুষ্টু ছিলেন। সে কী করতেন, গরু চড়াতেন কম, দুষ্টামিটা বেশি করতেন, গরু চড়াতেন কম, এবং কী করতেন, গরু ছেড়ে দিতেন। তবে এর ক্ষতি করতে, এটা খেত, ওটা ভাঙতো, এসব করতো। তো সব পাড়ার লোকেরা রীতিমতো খুব ক্ষুব্ধ হয়ে গেলেন এবং গোপালকে ঘিরে ধরলেন, যাতে গোপালকে একটু শাস্তি দেবে। তো গোপাল হঠাৎ একটি গাছে ঢুকে গেলেন। গাছে ঢোকার পর গোপালকে আর খুঁজে পেলেন না কেউ, অদৃশ্য হয়ে গেলেন গোপাল। এবং অদ্ভুত ব্যাপার, সেই দিনই রাজা কৃষ্ণচন্দ্রকে স্বয়ং মদন গোপাল স্বপ্ন দেখালেন যে এই জায়গাতে একটি মন্দির স্থাপনা কর, দেখবি এখান থেকে যমুনা নদ দিয়ে একটি কাঠ ভেসে যাবে, যে যমুনা নদী একটু আগে দেখালাম, ওই যমুনা দিয়ে একটি কাঠ ভেসে যাবে, আর ওই কাঠ দিয়ে আমার মুক্তি করে এখানে একটি মন্দির স্থাপনা করে তুই আমার পুজো শুরু কর। তো কৃষ্ণচন্দ্র রাজা ওই স্বপ্নাদেশ পেয়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চলে এসে এরকম যমুনা নদে গিয়ে দেখেন যে যমুনা নদে সত্যি একটা কাঠ, মোটা গুড়ি কাঠ। সেই কাঠটা আমার যত সম্ভব কাঁঠাল কাঠি হবে এটা। তো এই কাঁঠাল কাঠটিকে নিয়ে মুক্তি করে ওই মদন গোপাল মন্দিরে রাখেন, এবং মদন গোপাল মন্দির স্থাপন করেন, এবং ওখানে ওনাকে পুজো করেন। এবং অদ্ভুত ব্যাপার, তারপরে কিন্তু ওই গোপালকে, ওই ঘোষ দম্পতি যে গোপাল যাকে এই চণ্ডী মণ্ডপ থেকে তুলে নিয়ে গেছিল, তার কিন্তু আর কোনো দেখা পায় না। সে যেন হাওয়ায় উড়ে যায়, সেটা বিলীন হয়ে যায়, আর তাকে পাওয়া যায় না। তো এইভাবে চলতে থাকে। তো চলতে অনেক দিন পর এক সময় এই মন্দিরের পুরোহিত, তৎকালীন পুরোহিতকে স্বয়ং মদন গোপাল স্বপ্ন দেখায় যে দেখ, অনেক দিন হলো আমি এখানে আছি, বৃন্দাবন ছেড়ে অনেক দিন হলো এখানে আছি, তো আমি খুব বিরহ হয়ে আছি। আমি বলছি যে এখানে রাধাকে প্রতিষ্ঠা কর আমার পাশে, দেখবি এই যমুনা নদ দিয়ে আরেকটা কাঠ ভেসে যাবে, ওই কাঠ দিয়ে রাধার মুক্তি করে আমার ঠিক পাশে প্রতিষ্ঠা করবি। এবং মানে অভাবনীয়, ঠিক তার 2-1 দিন পরে ওখান থেকে যমুনা নদ দিয়ে কাঠ ভেসে যায়, এবং সেই কাঠ দিয়ে, এবং সেই খবর কৃষ্ণচন্দ্র রাজার কাছে চলে যায়। কৃষ্ণচন্দ্র রাজা এই শুনে তৎক্ষণাৎ চলে আসে,
সেই কাঠটিকে সংগ্রহ করে যমুনা নদ থেকে তোলার পর মা রাধার মুক্তি করে তারপর আমাদের মদন গোপালের পাশে তাকে স্থাপন করে। তো এই হচ্ছে মদন গোপালের ইতিহাস। এই সেই ডাকাত কালীবাড়ি যে চণ্ডী মন্দির, এখানেই ডাকাতদের বাস ছিল, এখানে তারা পুজো দিয়ে যেতেন ডাকাতি করতে। মানে সেই ইতিহাস ভাবলে এখনো গা শিরশির করে ওঠে। আর সেই সত্য কাহিনীগুলো শুনলে মানে যেন আমাদের হৃদয়ে ভরে যায়। সবই তার নীলা, সব তার নীলা। মানে না, তার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটা পাতা নড়বে না। তাই সেই তার সম্বন্ধে, সেই সত্য সম্বন্ধে বলতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি, আমি নিজেকে, যে সত্যি কিছু তো জানলাম তার সম্বন্ধে, তার সৃষ্টি সম্বন্ধে। সুন্দর পরিবেশ, তার ঠিক চণ্ডী মণ্ডপের পিছনে একটি সুন্দর জলাশয় দেখুন। এখন সংস্কার হয় না, আর পাশেই বাঁশঝাড়টি, মানে এখনই এতটা নিস্তব্ধ। পাশে অনেক বাড়ি গজে উঠেছে ঠিকই, কিন্তু এই স্থানটি বিশেষ করে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। মানে পাশাপাশি বাড়িগুলোর সাথে এই স্থানটির যেন কোনো রকম মিল নেই, যেন একটা আলাদা জগৎ, আধ্যাত্মিক পরিবেশ। এটা হৃদয় শান্ত হয়ে যায় না, এখানে আসলে শান্ত হয়ে যায় হৃদয়। মনে একটু বসি, হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি, কি গতিবেগ হাওয়া। চলুন আপনাদেরকে এবার দোল মন্দিরটাও দেখাবো আমরা, আসুন বন্ধুরা। এই খানিকটা হেঁটে এসে রোড থেকে একটু খানিকটা আসলে পিছনের দিকে আপনারা দেখতে পারবেন যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে দোল মন্দির। আসুন আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন সামনে কি সুন্দর ছবি দোল মন্দিরের। আর ওই দেখুন আমাদের মদন মোহন আর মা রাধা দোল খাচ্ছেন। এবং মদন গোপাল দোল মন্দির থেকে একটু বেরিয়ে আর একটু পেছনে আসবেন, বাঁদিকে দেখবেন কি সুন্দর মার একটি মন্দির আছে। করা যাবে না, কারণ এটা প্রাইভেট বাড়ির মন্দির, তাই আমরা এখানে আর প্রবেশ করতে চাই না, বা প্রবেশ করতে হয়তো নিষিদ্ধ থাকতে পারে। সুতরাং আমরা কারো প্রাইভেসিতে ঢুকতেই যাই না, কারো প্রাইভেসিতে। তো সুতরাং আপনারা শুধু মন্দিরটা দর্শন করুন আর মনে মনে মাকে প্রণাম করুন। বন্ধুরা, আমার পরম সৌভাগ্য যে আমার বাঁদিকে মদন গোপাল স্বয়ং বিরাজ করছে গর্ভগৃহে, আর ডান দিকে এক মানে মহান ব্যক্তিত্ববান মানুষ, মানে খুব সুন্দর ব্যবহার, এবং টোটাল মন্দিরটার যে সম্পাদক শান্তি সেনা রায়, এরকম মানুষের সান্নিধ্যে বসে আছি। আর তার মুখ দিয়ে আজকে আমরা শুনবো এই অনেক অজানা কথা এই মন্দিরের, যেগুলো অনেকেই জানে না, এবং কিছু অলৌকিক ঘটনা। তো আমি আপনাকে আন্তরিক অনুরোধ করছি কাকাবাবু, আপনি এই যেই কথাগুলো অনেকেই জানেন মন্দির প্রসঙ্গে, সেমন কিছু বক্তব্য আপনি আমাদের বন্ধুদের সামনে তুলে ধরুন। প্রতি বছর চোৎ সংক্রান্তির 3 দিন আগে এই মন্দিরে পাশে যে নদীটা দেখেন, এখানে একটা শিব ডোগানো হয়। এই শিবটাকে আবার ঠিক 1 বছর পরে এখান থেকে নিয়ে গিয়ে পাশে চড়কতলা বলে আছে চণ্ডীরামপুরে একটা জায়গায়, ওখানে পুজো করা হয়, নীল পুজো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই যে আমরা শিবটাকে ওখান থেকে এখানে এসে নিয়ে আসি এবং থুয়ে দেয়, তার কিছুদিন পরে যদি খোঁজা হয় সেখানে আর পাওয়া যায় না। অথচ যেই ঠিক চৈত মাসের সংক্রান্তি 3-4 দিন আগে সেই জায়গায়, নীলের আগে সেই জায়গায় চা গিয়ে যথারীতি তুলিয়ে তারপর ঢাক ফুটিয়ে যাই আপনার চণ্ডীরামপুরের নিয়ে যায়। অলৌকিক ব্যাপার, অলৌকিক আশ্চর্য, মানে এর আগে পাওয়া যায় না। নীল পুজোর 3 দিন আগেই আপনি ওই জায়গায় পাবেন। তার আগে কিন্তু কোনো সময় হাজার চেষ্টা করলেও খুঁজে ডুবুরি লাগিয়েও চেষ্টা করলেও আপনি পাবেন না। অদ্ভুত ব্যাপার, আমাদের সবাই আসছে, অনেক দিন ধরে এটা হয়ে আসছে, মানে যুগ যুগান্তর ধরে হয়ে আসছে। আর শুধু তাই নয়, এই যে পাশে দেখছেন যে গ্রামটা, এই ভোগের পাড়া, এই ভোগের পাড়ার নাম হয়েছে কেন জানেন? এই যে গোপাল মন্দিরে আজ যেখানে আমরা বসে আছি, এর ভোগের উপক্রম সব ওই গ্রাম থেকে আসত, নৌকায় করে করে দিয়ে যেত, যার জন্য ওই পাড়াটার নাম হয়েছে ভোগের পাড়া। আর আমাদের সবচেয়ে যেসবগুলো আমাদের কাছে অলৌকিক মনে হয়,
এই যে মনে করুন পাশে চণ্ডীবাড়ি আছে, সেখানে ডাকাতেরা ওই চণ্ডী মন্দিরটা স্থাপিত করেছিল, তারা পুজো দিয়ে ওখান থেকে ডাকাতি করতে যেত এবং ফিরে এসে আবার ওখানে তারা সমস্ত পুজো করে তারপরে যে যার বাড়ি যেত। এসব আমরা শুনে তো আমরা অবাক হয়ে যাই যে কি, এ তো অনেক দিনকার ব্যাপার, আমরা তো নিজের চোখে কিছু দেখিনি। এইভাবেই এই মন্দির এবং এই যে শিবের কথা যেটা বললাম, এবং অ্যাকচুয়ালি কাকাবাবু, আমরা যদি ইতিহাসকে অস্বীকার করি তাহলে তো বাপ ঠাকুরদাকে অস্বীকার হ্যাঁ সে তো নিশ্চয়ই এবং আমরা এটা সত্য তো অবশ্যই। হ্যাঁ সত্যই, এবং না সত্য না থাকলে বছরের পর বছর যুগ ধরে এই সত্যগুলো আসছে করতে। হ্যাঁ সেই তো বটেই। এইটা অনেক দিন ধরে তো প্রচলিত হয়ে আসছে, কিছু তো আছেই, না হলে পরে সব আসবে কাজ। হ্যাঁ অবশ্যই এখন আমাদের আরতি আরম্ভ হবে। তো শুনলেন কাকাবাবুর মুখ দিয়ে এবং অজানা কিছু সত্য ঘটনা, এবং সেটাই হচ্ছে সত্য। এই অলৌকিক সত্যগুলোকে, অলৌকিক ঘটনাগুলোকে স্বচক্ষে কাকাবাবুরা সেটা দেখেছেন, উপলব্ধি করেছেন। তা সুতরাং এখন আমরা আরতি দেখব। কাকাবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন আমরা মদন গোপালের আরতিটা দেখাই। কি সুন্দর দেখছেন, এই মদন গোপালের আরতি হচ্ছে, কি সুন্দর গর্ভগৃহে ঠাকুর আরতি করছেন।